আজকের এই বিশেষ বিশ্লেষণের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যার ব্যাপ্তি আর ইতিহাস শুনলে সত্যি যে কেউই চমকে যাবে। আমরা কথা বলছি হরে কৃষ্ণ আন্দোলন নিয়ে, যা প্রাতিষ্ঠানিকভাবে ইসকন নামে পরিচিত। একেবারে শূন্য থেকে শুরু করে কিভাবে এটা একটা বিশাল বৈশ্বিক রূপ পেল, চলুন আজ সেটাই একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। আচ্ছা, শুরুতে এই ৭ সংখ্যাটার দিকে একটু নজর দেওয়া যাক। ১৯৬৫ সালে ৬৯ বছর বয়সী এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ যখন প্রথমবারের মতো নিউ ইয়র্কে পৌঁছান, তখন তার পকেটে সম্বল বলতে ছিল মাত্র এই $৭ সমমূল্যের ভারতীয় রুপি। একবার ভাবলে সত্যি অবাক হতে হয়। জীবনের একেবারে পরন্ত বেলায়, বলতে গেলে প্রায় খালি পকেটে, সম্পূর্ণ অচেনা একটা দেশে তিনি পা রেখেছিলেন। আর সেই সমুদ্র যাত্রাও কিন্তু মোটেও সহজ ছিল না। একটা পণ্যবাহী জাহাজে করে আটলান্টিক পাড়ি দেওয়া সেই ভয়ঙ্কর যাত্রাপথে তিনি দুবার হার্ট অ্যাটাকের শিকার হন। এরপর নিউ ইয়র্কের হাড় কাঁপানো তীব্র শীত সহ্য করে লোয়ার ইস্ট সাইডে ছোট্ট সাদামাটা একটা দোকান ভাড়া নেন। নাম ছিল ম্যাচলেস গিফটস। আর এখানেই ১৯৬৬ সালে আনুষ্ঠানিকভাবে ইসকনের যাত্রা শুরু হয়। কে জানত লোয়ার ইস্ট সাইডের এই ছোট্ট দোকানটাই একদিন এত বড় একটা আধ্যাত্মিক বিপ্লবের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এবার এই ১০৮ সংখ্যাটার পেছনের গল্পটা বলি, যেটা আসলে তাদের অবিশ্বাস্য দ্রুত প্রসারের একটা দারুণ প্রমাণ। মাত্র ১২ বছরের ব্যবধানে নিউ ইয়র্কের সেই একটা মাত্র সাধারণ দোকান থেকে বিশ্বজুড়ে ১০৮টি মন্দির প্রতিষ্ঠিত হয়। আর এই অল্প সময়ের মধ্যেই এই আন্দোলনের প্রতিষ্ঠাতা তার বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পুরো পৃথিবী ১৪ বার প্রদক্ষিণ করেছিলেন। এই পুরো বিষয়টা কিন্তু হঠাৎ করে ঘটা কোনো ঘটনা ছিল না। ১৮৯৬ সালে জন্ম নেওয়া একজন মানুষ ১৯২২ সালে তার গুরুর নির্দেশ পেয়ে সারা জীবন নিজেকে প্রস্তুত করেছেন। আর জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে এমন একটা মিশন শুরু করলেন যা আক্ষরিক অর্থেই পুরো বিশ্বের আধ্যাত্মিক মানচিত্রটাই বদলে দিয়েছে। তো এই আন্দোলনের দর্শন এবং উদ্দেশ্য আসলে কি? তাদের মূল মন্ত্রই হল সরল জীবন আর উচ্চতর চিন্তা। শিল প্রভুপাদের একটা বিখ্যাত কথা আছে। তিনি বলতেন, দর্শন ছাড়া ধর্ম হল নিছক আবেগ বা কখনো কখনো ধর্মান্ধতা, আর ধর্ম ছাড়া দর্শন হল কেবলই মানসিক জল্পনা। কথাটা কিন্তু বেশ গভীর। ইসকন যে কেবল আবেগের উপর ভর করে গড়ে ওঠেনি, এটা তারই প্রমাণ। তারা পদ্ধতিগত আধ্যাত্মিক শিক্ষার উপর প্রবল জোর দেয়। আর এই দর্শনের উপর ভিত্তি করেই কিন্তু ৬০ খণ্ডের বিশাল বৈদিক গ্রন্থাবলী ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল। এই যে ভক্তিযোগ বিষয়টা, এর মূল কথা হল ঈশ্বরের প্রতি ভক্তি আর নিঃস্বার্থ সেবা। এর লক্ষ্যটা খুব পরিষ্কার, জাগতিক মোহ থেকে বেরিয়ে এসে অনেক বেশি প্রাকৃতিক আর সরল একটা জীবনযাপন করা, যেখানে প্রতিটি আত্মাকে পরম সত্তার অংশ হিসাবে দেখা হয়। আর এই প্রক্রিয়ার একটা অবিচ্ছেদ্য অংশ হল সবাই মিলে একসাথে কীর্তন করা। এবার চলুন একটু ভক্তির নকশা বা তাদের পবিত্র স্থাপত্যের দিকটায় নজর দিই। ইসকনের স্থাপত্য দর্শনের দিকে তাকালে একটা দারুণ সমন্বয় চোখে পড়ে। একদিকে তারা প্রাচীন ভারতীয় বাস্তুশাস্ত্রের নিয়মকানুন, কারুকাজ করা স্তম্ভ আর সুসজ্জিত শিখর ব্যবহার করে নিজেদের ঐতিহ্যটাকে নিখুঁতভাবে ধরে রেখেছে। আর ঠিক তার পাশেই আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের চমৎকার প্রয়োগ ঘটিয়েছে। ভূমিকম্প সহনশীলতা, টেকসই প্রযুক্তি, এমনকি গ্লাস আর ঐতিহ্যবাহী গোপুরমের একটা চমৎকার ফিউশন দেখা যায় তাদের মন্দিরগুলোতে। একটা উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে। ইসকন ব্যাঙ্গালোর মন্দিরের কথাই ধরা যাক। ১৯৮৮ সালে পাওয়া ৭ একরের একটা পাথুরে পতিত জমিকে তারা কিভাবে একটা স্থাপত্য বিস্ময়ে পরিণত করল, সেটা সত্যিই অবাক করার মতো। আইআইটির ইঞ্জিনিয়ারদের নকশায় ৬০০ কারিগরের প্রায় ১ কোটি কর্মঘণ্টার পরিশ্রমে ৩২,০০০ কিউবিক মিটার পাথর আর ১৯০০ টন স্টিল ব্যবহার করে এই অবিশ্বাস্য রূপান্তর ঘটানো হয়েছিল। অবশেষে ১৯৯৭ সালে এর উদ্বোধন হয়। আর এই ২১০ সংখ্যাটা তো তাদের স্থাপত্য ভাবনার একদম সর্বোচ্চ চূড়াকে নির্দেশ করছে। ভারতের বৃন্দাবনে বর্তমানে বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির নির্মাণাধীন রয়েছে, যার পরিকল্পিত উচ্চতা হল এই ২১০ মিটার। কাজ শেষ হলে এটাই হবে বিশ্বের সবচেয়ে উঁচু মন্দির। আধ্যাত্মিকতার সাথে আধুনিক প্রকৌশলের এমন বিশাল স্কেলের সমন্বয় সত্যিই সচরাচর দেখা যায় না। এখন আমরা দেখব কিভাবে এই আন্দোলন একটা বৈশ্বিক আধ্যাত্মিক নেটওয়ার্কে পরিণত হল। বর্তমানের পরিসংখ্যান শুনলে অবাক হতে হয়। বিশ্বের ১০০টিরও বেশি দেশে এখন ইসকনের ৭০০রও বেশি কেন্দ্র রয়েছে। শুধু ভারত বা আমেরিকাতেই নয়, আইসল্যান্ড থেকে শুরু করে চীনের মতো জায়গাতেও তাদের এই বৈশ্বিক নেটওয়ার্ক খুব শক্তভাবে পৌঁছে গেছে। একটু খেয়াল করলেই বোঝা যায় এক একটা পরিবেশে তারা কিভাবে নিজেদের মানিয়ে নিয়েছে।
যেমন যুক্তরাজ্যের সেই আইকনিক ভক্তি বেদান্ত ম্যানর কিন্তু বিখ্যাত মিউজিশিয়ান জর্জ হ্যারিসনের দান করা একটা এস্টেট। আবার ব্রাজিলের নোভা গোকুলার সবুজ পাহাড়ে কিংবা যুক্তরাষ্ট্রের নিউ বৃন্দাবনের অ্যাপলাচিয়ান অঞ্চলে তারা দারুণ সব ইকো ভিলেজ গড়ে তুলেছে। এর পাশাপাশি ভারতের মায়াপুরে তৈরি হচ্ছে তাদের বিশাল বৈশ্বিক সদর দপ্তর ও বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দির। এবার আমরা জানব সোভিয়েত আন্ডারগ্রাউন্ডে তাদের টিকে থাকার সেই অভাবনীয় গল্প, যা সাংস্কৃতিক সহনশীলতার এক দারুণ কেস স্টাডি। প্রশ্ন আসতেই পারে ৭০-এর দশকে কিভাবে একটা কৃষ্ণ আন্দোলন তৎকালীন সোভিয়েত ইউনিয়নে প্রবেশ করেছিল। সে সময় তো কেজিবি এর কড়া নজরদারির মধ্যে যে কোনো ধর্ম পালন করাই ছিল রীতিমতো বিপজ্জনক ব্যাপার। এমন একটা চরম বৈরী পরিবেশে তারা কিভাবে শিকড় গাড়ল। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ৬০-এর দশকের শেষ আর ৭০-এর দশকের দিকে অত্যন্ত সঙ্গোপনের শিষ্যরা সেখানে প্রবেশ করতে শুরু করে। একটা চরম স্বৈরাচারী রাষ্ট্রের নজরদারি ফাঁকি দিয়ে আন্ডারগ্রাউন্ডে একেবারে ফিসফিস করে চলত মন্ত্রপাঠ আর গোপন সমাবেশ। সে সময় অনুসারীদের প্রতিনিয়ত হয়রানি, নজরদারি, এমনকি গ্রেপ্তারের শিকার হতে হয়েছে। কিন্তু এত কিছুর পরও তারা দমে যায়নি। শেষমেশ ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর তারা প্রকাশ্যে আসে আর খুব দ্রুতই সেখানে এই আন্দোলনের বিস্তার ঘটতে শুরু করে। অতীতের সেই ভয়াবহ নিপীড়ন আর বর্তমানেও কিছু জাতীয়তাবাদী গোষ্ঠীর বিরোধিতা থাকা সত্ত্বেও রাশিয়ার আজ ইসকনের ৫০টিরও বেশি কেন্দ্র অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে। প্রতিকূলতার বিরুদ্ধে একটা আন্দোলনের টিকে থাকার এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে। পরিশেষে একটা বিষয় ভাবনার দাবি রাখে। নিউ ইয়র্কের সেই লোয়ার ইস্ট সাইডের ছোট্ট একটা দোকান আর পকেটে থাকা মাত্র $7 থেকে শুরু করে আজকের এই সুবিশাল সহনশীল বৈশ্বিক আধ্যাত্মিক স্থাপত্য, এই পুরো বিষয়টা মানুষের চিরন্তন অনুসন্ধান সম্পর্কে আসলে কি প্রমাণ করে। মানুষের আধ্যাত্মিকতা, সাংস্কৃতিক সহনশীলতা আর জীবনের অর্থ খোঁজার যে তৃষ্ণা, তা আসলে কতটা প্রবল। এই প্রশ্নটা রইল সবার ভাবনার জন্য। আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।